চলছে যমুনার মেগা বুলেটিন ইলেকশন 2026। 8 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই বিশেষ আয়োজনে থাকবে ভোটের সব খবরাখবর। আপনাদের জানাবো প্রার্থীদের প্রচার, ভোটারদের প্রত্যাশা সহ সবশেষ পরিস্থিতির খুঁটিনাটি বিশ্লেষণ। শুরুতেই জানাতে চাই এই ঘন্টার শিরোনামগুলো। ক্ষমতায় গেলে দুর্নীতি চাঁদাবাজি দমন করা হবে বললেন জামায়াত আমির। যারা দল সামলাতে পারে না তারা দেশ পরিচালনা করবে কিভাবে? আমরা কোন দল গোষ্ঠী পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না, শাসনও আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসীর মুখে আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা দেখার জন্য। তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনের প্রচার গণসংযোগ। বিকেলে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা, 31 দফার জুলাই সনদ মূল ভিত্তি। রাজধানীর 3টি বাস টার্মিনাল যেন গলার কাঁটা, ভোটারদের বলছেন মুখে কুলু পেটেছেন প্রার্থীরা। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মুক্তি নেই। রাজনীতি পলিটিক্সে যদি মনে করে যে এটা আমরা সম্ভব আর যদি মনে করে যে না এটা এইভাবেই চলতেছে তো সমস্যা নেই। অনেকজনে তো অনেক কথা বলে, কিন্তু আশ্বাস অনুযায়ী তো কেউ কাজ করতেছে না। তারা চাঁদা মুক্ত করবে, দেশ উন্নয়ন করবে, কিন্তু টার্মিনাল ভিত্তিক কোনো কথা তারা বলেন নাই। প্রস্তাবিত পে স্কেল ভোটের আগেই বাস্তবায়নের দাবিতে রাজপথে সরকারি কর্মচারীরা। পুলিশের জল কামান ও টিয়ার শেল ব্যবহারে ছত্রভঙ্গ। আমাদের পে স্কেলের জন্য আমরা ন্যায্য দাবি আমরা আদায়ের জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু আমাদের অতর্কিতভাবে ওখানে হামলা করছে। জামায়াত ক্ষমতায় গেলে দেশের মানুষকে তার ন্যায্য অধিকার বুঝিয়ে দেয়া হবে। এছাড়া পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানো হবে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আরসি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। শফিকুর রহমানের অভিযোগ, জুলাই অভ্যুত্থানের পর অনেকেই হাজার হাজার মামলা করে চাঁদাবাজি করেছেন। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি দমনের পাশাপাশি চাঁদাবাজদের ঘাড় টেনে ধরার হুঁশিয়ারিও দেন তিনি। বলেন, নির্বাচিত সরকারের দেশ পরিচালনার জন্য মুখিয়ে আছে জনগণ। সৎ লোকের হাতে দেশের শাসন ব্যবস্থা চলুক, এমনটাই চায় জামায়াত। যারা নিজের দল সামলাতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে, এমন প্রশ্ন তোলেন ডাক্তার শফিকুর রহমান। এরপর পটুয়াখালীর বাউফল, পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল, বোয়ালমারী ও ফরিদপুরে জনসভার মধ্যে দিয়ে শেষ হবে জামায়াত আমিরের দক্ষিণাঞ্চল সফর। আল্লাহ তাআলা কবুল করুন। 5টি হ্যাঁ এবং 5টি না, আপনারা সবাই এটা করতে হবে। ভোটের মাধ্যমে ইসলামী মানুষের অধিকার নিয়ে কাজ করেছে। সেই আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আমরা দেখলাম আশ্চর্য হয়ে কেউ মামলা করেছেন 800-900 আসামি, তারপরে আবার অজ্ঞাত আছে এবং এই মামলা করে অনেক বাণিজ্য করছে। নিরীহ মানুষ যে কোনো অপরাধে ছিল না, হয়তো কোনো দল সমর্থন করেছে, এতটুকুর জন্য তার নাম দিয়ে তার কাছ থেকে এখন খাজনাপাতি আদায় করা হচ্ছে। জামায়াতের নির্বাচনী জনসভার বিষয়ে আরো জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া হৃদয়। কখন নাগাদ জামায়াত আমির বক্তব্য রাখবেন, সার্বিক চিত্র জানাবেন। শফিকুর রহমান জুমার নামাজ বাদ পিরোজপুরের এই যে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এখানে তার জনসভা আছে। এই নির্বাচনী জনসভাটি সকাল 11টা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলা প্রথমে মেহেন্দিগঞ্জ গেছেন, মেহেন্দিগঞ্জ থেকে তিনি পটুয়াখালী 2 বাউফল আসনে গেছেন, সেখানে জনসভা শেষে এখন বর্তমানে তিনি জালুকাঠি আছেন বলে এখানকার নেতৃস্থানীয় যারা আছে তারা আমাকে জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে সকাল থেকে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত
উপস্থিত হয়েছেন পিরোজপুর পিরোজপুর জেলার যে 3টি আসন, সেই 3টি আসনের দলীয় নেতাকর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে তারা মাঠে এসেছেন। এই মুহূর্তে এখানে জুমার নামাজের জন্য কিছুক্ষণ বিরতি আছে, জুমার নামাজ একসাথে তারা আদায় করবেন। আপনি একটা বিষয় জানিয়ে রাখি আপনার মাধ্যমে, সেটা হলো যে পিরোজপুরের এই আসনটি মরহুম দেলোয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে মাসুদ সাঈদী এবং মাসুদ বিন সাঈদী, এবং পিরোজপুর 2 আসনটি তার যে বড় ছেলে এ শামীম বিন সাঈদী এখানে দালিপাল্লাপুর থেকে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে কারণে স্বাভাবিক কারণেই আজকের এই যে নির্বাচনী জনসভা, এই জনসভাটি এই এলাকার মানুষের কাছে এবং দলীয় নেতাকর্মীদের কাছে একটা তাৎপর্যপূর্ণ বহন করবে। দীর্ঘদিন ধরে মাসুদ বিন সাঈদীর বাবা দেলোয়ার হোসেন সাঈদী এই আসনের জোটের প্রার্থী হিসেবে এমপি হিসেবে নির্বাচিত ছিলেন, এবং সেই কারণে এই এলাকার মানুষের কাছে আসলে তারা অধীর আগ্রহ আছেন যে ডাক্তার শফিকুর রহমান এখানে এই জনসভায় তারা কি বলেন, তাদের কি দিক নির্দেশনা দেয়। আমরা একটি বিষয় দেখেছি যে এখানে প্রচুর পরিমাণ মহিলারা আসছেন, নারীরা শিশুরা আসছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তাদেরও একটা কথা যে নারীদের অধিকার নিয়ে আসলে তারা কি বলবে, সেই কথাটি শোনার জন্য অধীর আগ্রহে তারা এখানে আছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 3:30টায় হোটেল সোনারগাঁয়ে হল রুমে এই ইশতেহার ঘোষণা করবেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরিচালনা করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলীয় সূত্র জানায়, ইশতেহারে বিএনপির 31 দফা এবং জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের প্রত্যাশাকে ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড এবং কৃষক কার্ডের মতো আধুনিক সেবাগুলো চালুর প্রতিশ্রুতিও থাকছে এই দলিলে। তাছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং দুর্নীতি দমনে শক্তিশালী কাঠামোর রূপরেখা থাকবে। জাতীয় সংসদ নির্বাচনে এবার বিএনপির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। সেই হিসেবে তারেক রহমানের এটাই প্রথম নির্বাচনী ইশতেহার ঘোষণা। নির্বাচনী প্রচারে কাল উত্তরবঙ্গের 3 জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন জনসভায়। শনিবার বেলা 11:30টায় ঠাকুরগাঁ জেলা হাইস্কুল মাঠের জনসভায় তারেক রহমানের যোগ দেওয়ার কথা। চলছে মঞ্চ তৈরি সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে নেতাকর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঠাকুরগাঁয়ের জনসভা শেষে নীলফামারীতে যাবেন তারেক রহমান। দুপুরে পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তিনি। এরপর যাবেন দিনাজপুরের বিরামপুরে। সেখানে বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় বক্তব্য দেবেন। তারেক রহমানের সফর ঘিরে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা। এই সফর যেহেতু দীর্ঘ 20 বৎসর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে, কাজেই দিনাজপুরের মানুষের বিশেষ আগ্রহ, উচ্ছ্বাস, আবেগ কাজ করতেছে। টোটাল একটা ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের দিকে মনোযোগী যেন হন এবং সেই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করেন যদি বিএনপি সরকার ক্ষমতায় আসতে পারে। তো এটাই থাকবে এই এলাকার মানুষের এবং আমাদের সকলের দাবি। ঠাকুরগাঁয়ে বিএনপি চেয়ারম্যানের সফর এবং জনসভার প্রস্তুতি সম্পর্কে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, সমাবেশের প্রস্তুতি কতদূর? নেতাকর্মীদের উচ্ছ্বাস কতটা? দেবাশিস, সমাবেশের প্রস্তুতি চলছে। আমি এখন রয়েছি সমাবেশ যেখানে হবে, সমাবেশ স্থলে। এটি ঠাকুরগাঁয়ের সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বড় মাঠ বলে এটিকে। এখানে মঞ্চ তৈরির কাজ চলছে, এখনো শেষ হয়নি। আমি একটু দেখানোর চেষ্টা করব। আর এই দলটির যে চেয়ারম্যান তারেক রহমান, সেই আগামীকালকের যে জনসভা, সেই জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা বিএনপি। আমরা যেটি শুনেছি যে ঠাকুরগাঁয় যে 5 উপজেলা রয়েছে, 5 উপজেলা থেকে 5 উপজেলার 3টি আসন রয়েছে। ঠাকুরগাঁয় 1, 2, 3 আসন। সেই 3টি আসনের বিএনপির নেতা কর্মীরা ছাড়াও সাধারণ মানুষ, উচ্ছ্বসিত মানুষ এই জনসভায় উপস্থিত হবেন। এবং এখানকার যে ঠাকুরগাঁও যে দীর্ঘদিনের অবহেলিত যে ঠাকুরগাঁও, সেই ঠাকুরগাঁও উন্নয়নের যে প্রতিশ্রুতি দিবেন তারেক রহমান, সেটি তারা শুনবেন। এবং এখানকার মানুষ বলছেন যে তারা অবহেলিত, এখানে দীর্ঘদিনও তেমন কোনো উন্নয়ন হয়নি, যার ফলে তারা বেশ কিছু দাবি দেওয়া তারা রেখেছেন এবং বিএনপির পক্ষ থেকেও দাবি দেওয়া হবে। তো সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ঠাকুরগাঁয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে। দেবাশিস।
ধন্যবাদ পার্থ যুক্ত হবার জন্য। ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারের বাকি মাত্র 4 দিন। শেষ মুহূর্তে চলছে তুমুল গণসংযোগ, চরম ব্যস্ততায় প্রার্থীরা। সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনে ভোটের প্রচারে নামেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, তারেক রহমানের মা বাবা ভাই ও পরিবার হারা একজন মানুষ, যিনি জনকল্যাণের দেশে ফিরে এসেছেন, তাই তাকে কাজ করার সুযোগ দিতে সবাইকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান। এছাড়া জামায়াতের বিরুদ্ধে নির্বাচনে জনগণকে মূল্যায়ন না করার অভিযোগ তোলেন তিনি। বলেন, জনগণই রাষ্ট্রের চালিকা শক্তি, তাই বিএনপি ক্ষমতায় আসলে জনগণকে সাথে নিয়েই দেশ পরিচালনা করা হবে। আমরা মনে করি মানুষের প্রত্যাশা, বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন ঢাকার প্রার্থীরা। তবে রাজধানীর গলার কাঁটা মহাখালী, গাবতলী আর সায়দাবাদ 3 বাস টার্মিনাল নিয়ে যেন মুখে কুলু পেটেছেন। ভোটাররা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এই ভোগান্তি থেকে মুক্তি মিলবে না রাজধানীবাসীর। প্রার্থীরা বলছেন, টার্মিনাল 3টি সরিয়ে নিতে পরিবহন মালিক শ্রমিকদের সাথে কথা বলে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করবেন তারা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। ভোট আসে ভোট যায়, বদলায় সরকার, নেতা হন আইন প্রণেতারা, কিন্তু রাজধানীর কেন্দ্রে মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রিক চিরচেনা এই যানজটের চিত্র বদলায় না আর। শুধু এই মহাখালী নয়, ঢাকার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা গাবতলী আর সায়দাবাদেরও একই চিত্র। 3 টার্মিনাল ঘিরে বিশৃঙ্খলা দুর্বিষহ করে তুলেছে রাজধানীবাসীর জীবন। টার্মিনালগুলো ঢাকার বাইরে সরিয়ে নিতে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও অজানা কারণে বাস্তবায়ন করা যায়নি তা। হবে কেমনে, না নিলে কেমনে হবে? ঢাকার বাইরে টার্মিনাল না নেয় তাহলে তো এটা আর সম্ভব না। আমাদের দেশের রাজনীতি পলিটিক্সে যদি মনে করে যে এটা আমরা সম্ভব, আর যদি মনে করে যে না এটা এইভাবে চলতেছে তো সমস্যা নাই। অনেকজনে তো অনেক কথা বলে, কিন্তু আশ্বাস অনুযায়ী তো কেউ কাজ করতেছে না। টার্মিনাল মানেই বিপুল ভোট ব্যাংক। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে আরেকবার এসেছে নির্বাচন। ভোটের মাঠ চষে বেড়ানো প্রার্থীরা আশ্বাসের ফুলঝুরে ছোটালেও নিশ্চুপ 3 টার্মিনালের বিষয়ে। এখন মোটামুটি 3 জন এমপি প্রার্থী আসছে, 3 জনের একই বক্তব্য যে তারা চাঁদা মুক্ত করবে, দেশ উন্নয়ন করবে, কিন্তু টার্মিনাল ব্যক্তি কোনো কথা তারা বলেন নাই। সব পার্টি আসতেছে, আমরা ওকে আছে, যার মনে আছে কি কারে ভোট দিব, কারকে কি করব। টার্মিনাল নিয়ে কোনো কথা হয় নাই এখনো। কথিত আছে রাজধানীর ভেতরের এই 3 টার্মিনাল স্থানান্তর না করার পেছনে রয়েছে পরিবহন কেন্দ্রিক অর্থনীতি। শ্রমিক পরিবহন সংগঠনগুলোর হিসাবে এই 3 টার্মিনালে প্রতিদিন যাতায়াত করে 10,000-এরও বেশি দূরপাল্লার বাস। বছরে অবৈধ লেনদেনের পরিমাণ প্রায় 500 কোটি টাকা। যদি আমাদের নেতা যদি এখানে ইনশাল্লাহ নির্বাচিত হয়, অনতিবিলম্বে প্রথম ফার্স্ট প্রায়োরিটি থাকবে এটাকে সরানো। এটা আপনার জনগণের পক্ষ থেকে আমরাই দাবি তুলব। যদিও 3টি স্থাপনা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত সিটি কর্পোরেশনের। নির্বাচিত হলে এ নিয়ে সমন্বয়ের কথা বলছেন প্রার্থীরা। যারা এই সড়ক পরিবহনের ব্যাপারে যারা দীর্ঘদিন জড়িত আছেন তারা, তৃতীয়ত হচ্ছে অবশ্যই মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, এদের সবাইকে নিয়ে ত্রিপক্ষীয় বসে সিদ্ধান্ত নিতে হবে। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো ব্যবস্থা বা এমন কোনো কিছু এখনো যখন বিদ্যমান আছে সেগুলো নিয়ে কাজ করাটাই আমাদের প্রথম টার্গেট থাকে। টার্মিনাল 3টি সরিয়ে নিতে ইতিমধ্যেই হেমায়েতপুর, উত্তরা এবং কাঁচপুরের 3টি জায়গায় জমি নির্ধারণ করা হয়েছে। রাজধানীর ভেতরের 3টি বাস টার্মিনালের মুখের প্রতিদিনের চিত্র ঠিক এই রকম। বিশেষজ্ঞরা বলছেন, এই যানজট এবং অব্যবস্থাপনা দূর করতে সবচেয়ে বেশি প্রয়োজন কার্যকর উদ্যোগ গ্রহণ এবং তা বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সদিচ্ছা। এটি করতে না পারলে এই 3টি টার্মিনাল রাজধানীবাসীর ভোগান্তির প্রতীকী হয়ে থাকবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সবুজবাগ, মতিঝিল ও ডেমরা এলাকা মিলিয়ে ঢাকা 9 আসন। সেখানে দলীয় প্রার্থীদের পাশাপাশি আলোচনায় স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। নির্বাচনী প্রচারের আরও খবর জানাবেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, প্রার্থীদের আশ্বাসে ভোটাররা কতটুকু আশ্বস্ত হতে পারছেন, তাদের প্রত্যাশা কি? আপনি যে আসনের কথা বলছিলেন, ঢাকা 9, সবুজবাগ, খিলগাঁও, মুগদা, এটি সহ এই
সেই 9 আসনে আমরা ছিলাম কিছুক্ষণ আগে। বিএনপির দলীয় প্রার্থী যিনি হাবিবুর রশিদ হাবিব, তিনি প্রচারণা চালিয়েছেন এবং তিনি যে আশ্বাসগুলো দিয়েছেন বা এর আগেও যে আশ্বাসগুলো দিচ্ছেন প্রার্থীরা, মূলত এই এলাকাটি নিচু এলাকা এবং এখানকার বেশ কিছু এলাকা রয়েছে যেখানে মূলত এখনও জলাবদ্ধতা হয় বা বর্ষাকালে শুধু নয়, বছরের 12 মাসেই বলতে গেলে পানির নিচে তলিয়ে থাকে একটি অংশ সেই অনুন্নত এলাকা। এবং সেই সিটি কর্পোরেশন বলতে যেটি বোঝায় বা নাগরিক সুবিধা বলতে বোঝায়, সেই নাগরিক সুবিধা থেকে একদম বিচ্ছিন্ন একটি জনপদ বলতে গেলে এই যে খিলগাঁও যেটি রয়েছে ঢাকা 9 আসনের অনেকগুলো এলাকা। তো সেখানে নাগরিক সুবিধাগুলো যাতে নিশ্চিত করা যায় এবং বিভিন্ন রাস্তাঘাট সড়কগুলো রয়েছে একেবারে অনুন্নত, সেই সড়কগুলোকে উন্নত করা বা সড়কগুলোকে যাতায়াতের ব্যবস্থা ভালো করা, পাশাপাশি স্কুল কলেজ রয়েছে সেই স্কুল কলেজগুলোকে মানসম্পন্ন শিক্ষাদান পদ্ধতি যে রয়েছে শিক্ষাদানগুলো যাতে ঠিকমতো করা হয়। পাশাপাশি যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে এই আসনটিতে, সেই নিম্ন আয়ের মানুষের ভাগ্য পরিবর্তন বা তাদের কর্মসংস্থান থেকে শুরু করে এই যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে মূলত নাগরিক সুবিধার জন্য, সেইগুলো যাতে বাস্তবায়ন হয় ভোটাররা সেগুলোই চান। এবং যেহেতু আজকে মূলত জুমার নামাজ এবং ঈদের আগে দুঃখিত, আসলে নির্বাচনের আগে যেটি বলা হয় যে যেমন ঈদের সময় যেটি বলা হয় যে রোজার সময় আখেরি জুমা, আর নির্বাচনের জন্য এটি একবারে আখেরি জুমা, কারণ নির্বাচনের আগে আর কোনো শুক্রবার নেই। সুতরাং মসজিদ কেন্দ্রিক এটি নির্বাচনের প্রচারণা থাকে বা জমজমাট প্রচারণা থাকে আমরা যেটি দেখেছি এর আগেও প্রার্থীদের। তো সেই অনুযায়ী প্রার্থীরাও আসলে বিভিন্ন মসজিদ এলাকায় গেছেন বা মসজিদে চলে গেছেন জুমা নামাজ আদায় করতে। তারপর পরে সেখানে হয়তো ভোটার যারা আছেন তাদের সঙ্গে মত বিনিময় করবেন, তাদের সাথে নির্বাচনে আলোচনা করবেন, সেটি রয়েছে। আমরা এরপর এসেছি এখন ঢাকা 8 আসনে, যেটি মূলত পল্টন, রমনা এবং মতিঝিলের একটি অংশ নিয়ে পড়েছে। সেই 8 এলাকাও আসলে এই ধরনের 9 এলাকা যেটি সমস্যাগুলো রয়েছে নাগরিক সমস্যা, সেই নাগরিক সমস্যাগুলো 8 এলাকাতে বিদ্যমান। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি আছেন এই আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী। তো এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে তারা বারবার আসলে বাকযুদ্ধে লিপ্ত হচ্ছেন, বিভিন্ন সময় তারা ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন। সেই প্রতিশ্রুতিগুলো কি কতটুকু বাস্তবায়ন করা যাবে সেটা আসলে বোঝা যাবে নির্বাচনের পর যারা সরকার গঠন করবেন তাদের আচরণের উপর, বা তাদের এই এলাকায় যিনি এমপি হবেন বা সংসদ সদস্য প্রার্থী হবেন, সংসদ সদস্য বিজয়ী হবেন, তার উপর নির্ভর করবে তারা যে প্রতিশ্রুতিগুলো ভোটের আগে দিচ্ছেন বা নির্বাচনের আগে যে দিচ্ছেন সেটি কতটুকু বাস্তবায়ন করেন সেটি তারা হিসেব নিতে চান। এবং ভোটাররা বলছেন তারা এইবার অন্তত অন্যান্য বারের চেয়ে এবার তারা অনেক সচেতন এবং তারা হিসাব নিতে চান যে প্রতিশ্রুতিগুলো বা নাগরিকদের সমস্যার সমাধানের যে প্রতিশ্রুতিগুলো ভোটাররা প্রার্থীরা দিচ্ছেন সেই প্রার্থীদের আশ্বাস কতটুকু বাস্তবায়ন হয় সেটি দেখার অপেক্ষায় ঢাকা 8 এবং 9 আসনের ভোটাররা। ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য। ভোটের প্রচারণা শেষ হওয়ার সময় যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। নেতাকর্মী সমর্থকদের নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। আগামীর পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। কোথাও কোথাও সংঘর্ষ আর পাল্টাপাল্টি অভিযোগে ছড়াচ্ছে উত্তাপ। ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচন। তারা বলছেন অতীতের কথা মাথায় রেখে জনপ্রতিনিধি নির্বাচন করবেন। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করবো না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। যার যার ধর্মচর্চার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবিধানে লেখা আছে, সেটা নিশ্চিত করতে হবে, সেটা আমাদের অঙ্গীকার। একটি দল যিনি অনেকগুলো দলকে নিজের ভিতর পেটের ভিতর নিয়ে নিয়েছে, বহুদলীয় গণতন্ত্রকে নষ্ট করে দিয়েছে, সেই দল বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে বেড়াচ্ছে সেই দলের নেতা কর্মীরা। আমরা বলছি সেই হুমকি রক্তচক্ষু উপেক্ষা করেই আমরা 5ই আগস্ট ঘটিয়েছিলাম। নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িতে প্রতিপক্ষের হামলার ঘটনার আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, কয়েকদিন ধরেই তো হামলা সংঘর্ষের অভিযোগ আসছে, ইসিতে কোনো অভিযোগ কি জমা পড়েছে? নেত্রকোনা 3 আসনে কেন্দ্র আটপাড়ার নির্বাচনের বেশ জমে উঠেছে। এখানে শুরুর দিন থেকে কিন্তু এখানে বেশ সংঘর্ষ সংবাদ পেয়েছি। স্বতন্ত্র
প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল। তিনি তার সমর্থকদের উপরে আজকে পর্যন্ত শুনলাম যে একটি বাড়িতে একজন পলাশিমুল ইউনিয়নের একজন ইউপি সদস্যের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আমরা একটু জানতে চাইবো আজকে কি ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি কেমন? পরিস্থিতি বলতে গেলে স্বতন্ত্র প্রার্থীর উপরে ভালো নয়। আমরা কেন্দ্র আটপাড়া নির্বাচনী এলাকায় নেত্রকোনা 3 নিয়ে আমরা নির্বাচনে লড়াই করছি। আমার স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতীক হলো ঘোড়া প্রতীক নিয়ে যারা ওয়ার্কে বাইরে গ্রামে গঞ্জে যেখানে যায়, ধানের প্রতীকের যারা সমর্থক আছে, ধানের ক্যান্ডিডেট নিজেও উস্কানিমূলক কথাবার্তা বলে, উস্কানিমূলক কথা বললে তাদের সমর্থকরা কোনো গ্রামে আমরা ওয়ার্ক করতে পারতেছি না। কালকে রাত্রেও আমি মাস্কা ইউনিয়নের একটা উঠান বৈঠকে দেখেছিলাম রাত 10টার দিকে। এখানে ধানের শেষের লোকজন এসে আমার যাতে উঠান বৈঠক ব্যাঘাত ঘটে সেই দিকে তারা মিছিল শুরু করে দিয়েছে। তাই আজকে এরপরে আমাদের সমর্থক তার বাসায় গিয়ে আসছে ধানের শেষের সমর্থকরা দেশীয় অস্ত্র সহ। এর পরবর্তীতে শুনছিলেন যে হামলার অভিযোগের কথা তিনি বলতেছিলেন যে এখানে গত রাতেও পলাশিমুল ইউনিয়নে ঘটনা। ধন্যবাদ কামাল যুক্ত হবার জন্য। প্রবাসী অধ্যুষিত সিলেট 6 আসন গোপালগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত। ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি এই জনপদে হাসপাতাল ও স্কুল কলেজ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, এখন তো জুমার নামাজের সময়, প্রার্থীরা কে কোথায় আছেন এই মুহূর্তে? দেবাশিস, দেখুন আজকে নির্বাচনের আগে শেষ জুমার অর্থাৎ শুক্রবার, এবং আমরা সকাল থেকেই সিলেট 6 আসন যেটি প্রবাসী অধ্যুষিত, সেখানে আমরা দেখছি প্রার্থীরা সকাল থেকে আসলে তারা প্রচারণায় নেমেছেন। বিশেষ করে আমরা সিলেট এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইমরান আহমদ চৌধুরী, তার সাথে আমরা ছিলাম। আমরা এখন যেখানে আছি লক্ষ্মীপাশা ইউনিয়নে, সেখানে সকাল 11টায় তার আসার কথা ছিল, কিন্তু প্রতিমধ্যে আসলে তিনি যে বাজারেই গিয়েছেন সেখানে সাধারণ মানুষ সহ যারা সাধারণ ভোটাররা আছেন তাদের সাথে আসলে তিনি কুশল বিনিময়, তাদের সাথে গণসংযোগ করতে করতে তার এই যেখানে আসার কথা ছিল সকাল 11টায়, সেখানে তিনি প্রায় 1:30টার দিকে আসতে সময় লেগে গেছে, কারণ প্রতিমধ্যে যেখানেই গিয়েছেন সেখানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করতে হয়েছে। এই মুহূর্তে তিনি জুমার নামাজের জন্য মসজিদের ভেতরে আছেন। এর বাইরে এই আসনে আসলে আরও 2জন প্রার্থী যারা মাঠে চষে বেড়াচ্ছেন, তার মধ্যে একজন জামায়াত ইসলামের সেলিম উদ্দিন, যিনি ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির, জামায়াতের হেভিওয়েট প্রার্থী ধরা হয়েছে তাকে। ফলে এই আসনে যে কোনো মূল্যে জামায়াত তার জয় নিশ্চিতের জন্য আসলে সর্বোচ্চ শক্তি দিয়ে নেমেছে। তবে বিএনপির যারা নেতাকর্মীরা তারা বলছেন যে এই আসনে ফয়সাল আহমদ চৌধুরী, যিনি বিএনপির প্রার্থী ছিলেন 2018 সালে, তার কর্মী সমর্থক বা তার বলয়ের নেতাকর্মীরা যদি শেষ পর্যন্ত ইমরান আহমদ চৌধুরী বিএনপির প্রার্থীর পক্ষে থাকেন, তাহলে এই আসনে জয় বিএনপির জন্য নিশ্চিত। দেবাশিস, ধন্যবাদ নাবিদ যুক্ত হবার জন্য। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে রমনায় বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে চাইলে বাধা দেয় পুলিশ। শুক্রবার বেলা 11:15টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করে। শুরু করেন সরকারি চাকরিজীবীরা। অন্তর্বর্তী সরকারের সময় পে কমিশন গঠন হলেও তা বাস্তবায়ন না হওয়াকে তারা চরম অবিচার বলে উল্লেখ করেন। আজ বিকেলের মধ্যে গেজেট প্রকাশে আলটিমেটাম দেন বিক্ষোভকারীরা। এর আগে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, পে স্কেলের জন্য অর্থের যোগান দিলেও পরবর্তী নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করবে। কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি। আমরা কর্মচারী, আমরা জনগণের সেবায় নিয়োজিত। আমরা চাই ইউনিসেফ আমাদের প্রজ্ঞাপনটা আজকে দিয়ে দিবে। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে রমনায় বিক্ষোভ করছেন সরকারি কর্মচারীরা। টিয়ারশেল, জলকামান আর রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গের চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানে রয়েছেন। রাব্বি, এখন পরিস্থিতি কেমন? আন্দোলনকারীরা কোথায় অবস্থান করছেন? তাদের যে দাবি গেজেট প্রকাশ করতে হবে, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। সেই দাবিতে
তারা সকাল থেকে, আপনি জানেন যে যমুনা এবং সেই জায়গায় 144 ধারা জারি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যমুনায় থাকেন তার বাসভবন, এবং সেই বাসভবনে তারা পুলিশি বাধা উপেক্ষা করে তারা ঢুকে পড়ে। তারপরে প্রায় 3 ঘন্টা ধরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ অনেক চেষ্টা করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে। পুরো দৃশ্যটি কিন্তু আমরা দেখেছি। এখন মোটামুটি রাস্তা থেকে তাদেরকে সরে দেওয়া হয়েছে, সড়কে স্বাভাবিক আছে। তবে যে দৃশ্যটি আমরা দেখছি বা যে আশঙ্কা আমাদের আছে, কিন্তু তারা কিন্তু এখনো অনেক সময় তারা কিন্তু আবার সড়কে অবস্থান নিয়ে তাদের যে দাবি নবম পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে, সেই গেজের দাবিতে তারা আবারও রাস্তায় বসে যাবে, তেমনই কিন্তু তারা জানিয়েছেন। পুলিশের অনেকে আহত হয়েছে আন্দোলনকারী বিক্ষোভকারী। আমরা নিজে দেখেছি যে অনেকেই কিন্তু পুলিশের যে টিয়ার শেল, রাবার বুলেটে তারা আহত হয়েছে, তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের যিনি রমনা বিভাগের যিনি ডিসি আছেন মাসুদ আলম, তিনিও আহত হয়েছেন, খুবই গুরুতর আহত হয়েছেন। সেই সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন থেকে পুরো রায়ট কন্ট্রোলে আমরা দেখেছি ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, তিনি জারি কোনোভাবেই সভা সমাবেশ করা যাবে না। এখন যদি একটু বলতে চাই যে এখন এই মুহূর্তে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়ে আছে। এবং ধন্যবাদ রাবি যুক্ত হবার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। সকালে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন তিনি। এ সময় হল সংসদে নির্বাচিত একাধিক নেতাও বিএনপিতে যোগ দেন। জাতীয়তাবাদের রাজনীতিতে তাদের স্বাগত জানান বিএনপি নেতা রিজভী আহমেদ। প্রত্যাশা করেন তাদের হাত ধরে জাতীয়তাবাদী রাজনীতি আরও এগিয়ে যাবে। অনুষ্ঠানে রিজভী আহমেদ জানান, নয়াপল্টনের রোববারের সমাবেশের পরিবর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 8 ও 9 জানুয়ারি ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশে যোগ দেবেন। এসব জনসমাবেশ থেকে প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন তিনি। আমাদের 8 তারিখের সমাবেশে জনসভার কর্মসূচি আমরা বাতিল করেছি। সেই জায়গায় বিভিন্ন উত্তর এবং দক্ষিণের বিভিন্ন স্পটে আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি হয়তো 8-9 তারিখে তিনি সেখানে বক্তব্য রাখবেন। নির্বাচনকে সামনে রেখে 22 দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার পাঠ করেন দলের আমির মামুনুল হক। 22 দফা ইশতেহারে ন্যায়ভিত্তিক রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়। এছাড়া কর্মসংস্থান সৃষ্টি, নারী অধিকার সহ বিভিন্ন বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা বিজয়ী হলে এই 22 দফা নিশ্চিতকরণে কাজ করবে বলেও জানান মামুনুল হক। আমরা বিশ্বাস করি যে রাষ্ট্র আল্লাহ ভীতি, সৎ নেতৃত্ব, ন্যায় বিচার ও মানবিক সুশাসনের উপর দাঁড়ায়, সে রাষ্ট্রই হয় শান্তির ঠিকানা, সুখের আবাস, উন্নয়নের কেন্দ্র। এটাই আমাদের লক্ষ্য। ইসলামী সুশাসনে সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত, নিরাপদ বাংলাদেশ, এটাই আমাদের অঙ্গীকার। সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট 2 আসন আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটের মাঠে ধানের শীষ, দাঁড়িপাল্লা প্রতীকের সাথে সমান তালে ছুটছেন ঘোড়া মার্কার প্রার্থী। প্রচারণায় সরব, চায়ের দোকান থেকে হাট বাজার। স্থানীয়রা বলছেন নির্বাচনে আসনটিতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ইতিহাস, ধর্মীয় স্থাপনা আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত বাগেরহাট। প্রচলিত আছে স্বাধীনতা পরবর্তী সময়ের নির্বাচনগুলোতে জেলার 2 নং আসনে যারাই নির্বাচিত হয়েছেন তার দলই গঠন করেছে সরকার। আসন্ন নির্বাচনকে ঘিরে আসনটিতে 4 জন প্রার্থী থাকলেও ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। ভোটাররা বলছেন তরুণদের কর্মসংস্থান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসমুক্ত এলাকা গড়তে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। খেটে খাওয়া মানুষ যারা দ্রব্যমূল্যের দাম কম রাখবেন আমরা তাদেরই ভোট দিব। দেশেই যেন একটা কর্মসংস্থান পায়, আমাদের জন্য, দেশের জন্য, আমাদের জন্য ভালো সুযোগ তৈরি হয়। যারা আমাদের শিক্ষাঙ্গন থেকে রাজনীতিকে দূর করবে, আমাদের শিক্ষাঙ্গনে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবে, আমরা ভোট দিয়ে তাদেরকে বেছে নিতে চাই। আমরা জানি শান্তিতে থাকতে পারি, দেশের সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো যাতে না হয়। আসনটিতে বিএনপি প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাত, স্বতন্ত্র প্রার্থী MAH ইসলামী আন্দোলনের শেখ আতিয়ার রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। মাদককে চিরতরে দূর করা হবে ইনশাল্লাহ এলাকা থেকে। আর আমরা সন্ত্রাস এবং চাঁদাবাজি
এটা দূর করব। কেউ চাঁদাবাজি করতে পারবে না, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এক ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলবার লক্ষ্যে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। আগের চেয়ে বেশি সাড় আমি পাইতেছি এবং আমি কোনোটা লোক আমার কাছে মুখ ফিরিয়ে নিয়ে যায় এরকম লোক আমি দেখিনি, এবং কথা বলি তারা স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে আসে। তাতে আমি মনে করি আমার জনসমর্থন আগের চেয়ে অনেক অনেক গুণে বেড়ে গেছে। লেভেল প্লেইং ফিল্ডের কোনো সমস্যা নেই। এভাবে যদি চলতে থাকে তাহলে আশা করি নির্বাচনটা অবাধ, নিরপেক্ষ এবং ক্রেডিবল একটি নির্বাচন হবে। আমাদের নারী কর্মীদেরকে কয়েকটা জায়গায় হুমকি দেওয়া হচ্ছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা 3,38,009 জন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এই ছিল ইলেকশন 2026 এর এই ঘন্টার আয়োজনে। পরের ঘন্টার খবর নিয়ে আবারও ফিরছি, সাথে থাকুন।